আপকি আদালতে রানী মুখার্জির বিরুদ্ধে অভিযোগ হলো যে তিনি নাকি নিঃশব্দে বিতর্ক তৈরি করেন। রানী, আপনি মুখ না খুলে একদম চুরি চুরি চুপকে চুপকে এমন বিতর্ক তৈরি করে দেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে লোকে বলে রানী মুখার্জি হলেন কন্ট্রোভার্সি কুইন। আচ্ছা, এটা জানতাম না। সত্যি কি আপনি এতটাই ইনোসেন্ট যতটা ভান করেন? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমি মানুষটা যেমন, আই এম ভেরি প্রাউড অফ দ্যাট। যেভাবে আমার বাবা মা আমাকে বড় করেছেন, ওরা আমাকে খুবই ভালো শিক্ষা দিয়েছেন, আর আমি খুব একটা গর্ব করে বলতে পারি যে কনফিডেন্টলি যে আমি একটা খুব ভালো মেয়ে। আচ্ছা, সেই গুড গার্লের ব্যাপারটা, হ্যাঁ। এই নিয়ে খবরের কাগজে ম্যাগাজিনে কি ছাপা হয়েছে একটু বলি। একদম। আপনি অভিষেক বচ্চনের উপর রাগ করেছেন কারণ উনি নিজের বিয়েতে আপনাকে ডাকেননি। এই কথাটা তো ধোপেই টেকে না, কারণ বিয়েতে নেমন্তন্ন করার যে ব্যাপারটা, সেটা উনি যিনি বিয়ে করেছেন মানে তার হাতে থাকে। তো উল্টো দিকের মানুষটা যদি রেগেও যায়, তাতে কি যায় আসে? আর অভিষেককে নিয়ে দ্বিতীয় যেটা লেখা হয়েছে যে হরিপ্পাতে অভিষেকের থাকার কথা ছিল শাহিদ কাপুরের না না জায়গায়, না, ভুল তথ্য। কিন্তু ঐশ্বরিয়া রায় বাধা দেন না যে না না না, একদমই ভুল কথা। শাহিদই ছিলেন ফিল্মের ফার্স্ট চয়েস, শাহিদ কাপুর, আর শাহিদই অভিনয় করেছেন। এই কথাটা একদম ভুল। এগুলো হয়তো সেই কারণেই, কারণ শুরুর দিকে অভিষেকের সঙ্গে আপনার নাম বারবার শোনা যেত। হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। সে তো আমাদের সবার নামই সবার সঙ্গে জুড়ে যায়, শুধু উপরওয়ালা যার সঙ্গে ঠিক করেছেন তাড়াতাড়ি চলে আসুক, ব্যাস। সে যে আসল মানুষ সে তো সেই হবে। তবে অভিষেক কোস্টার হিসেবে খুবই ভালো, ওর সঙ্গে খুব ভালো ভালো সিনেমা আমি করেছি। অনেক মানুষই আমাদের জুটিটাকে মানে আমাদের দুজনের জুটিকে খুবই পছন্দ করেছেন। আর ওই সিনেমাগুলোর সঙ্গে আমার অনেক স্মৃতিও জড়িয়ে, ইউভা থেকে শুরু করে বান্টি বাবলি, কবি এলবিদা না কেহনা, মানে অভিষেকের সঙ্গে সম্ভবত ওর সব সেরা কাজও আমার সঙ্গে। আর আরেকটা খবরের কাগজ লিখছে যে যশরাজ ফিল্মের অধিকাংশ ফিল্মেই রানী মুখার্জি পান। এরকম কোনো ব্যাপার নেই, অ্যাকচুয়ালি শাহরুখ খান সবচেয়ে বেশি পান, তবে এতেও যদি আমার নাম আসেন আর তো হয়তো no problem। এই জন্যই লোক জিজ্ঞেস করেন যে রানী মুখার্জি কি জানেন যে যশরাজের রাজটা কি? রাজ এটাই যে ইয়শ আঙ্কেল গোপন সত্যিটা জানেন, উনি হলেন যশরাজ, তো উনি বলতে পারবেন যশরাজের রাজ। শুধু যশ চোপড়াই জানেন নাকি আদিত্য চোপড়াও জানেন? উনিও নিশ্চয়ই জানেন, তার কারণ আদিত্য চোপড়া তো ইয়শ আঙ্কেলেরই ছেলে, আর উনিও স্টুডিও ইত্যাদি দেখাশোনা করেন, মানে পুরো সাম্রাজ্যটাই চালান, তো উনিই জানেন রাজ, আর ইয়শ আঙ্কেলও জানেন তাই। আচ্ছা, এবারে আরেকটা কথা বলুন। হ্যাঁ। এটা একটা ম্যাগাজিনের কভার পেজ, এটা 2007-এর অক্টোবরের ছবি। হ্যাঁ, ঠিক। লেখা আছে শাদি টু আদি, রানী ম্যারেড। লিখেছে আদিত্য চোপড়ার সাথে আপনার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, ওরা তো অনেক কিছুই লেখেন। মানে এই ব্যাপারে আমাকে কিছু বলতে হবে? হ্যাঁ, মানে এইটুকুই বলবো যে না না, আমি এখনো অবিবাহিতা। এরপর এটা এটা তো পুরনো কথা, 2007-এ। সম্প্রতি যেটা ছাপা হয়েছে হ্যাঁ। জুলাইতে 2011-য় ছাপা হয়েছে নবভারত টাইমসে, যে 1 বছর আগে হুম। আদিত্য চোপড়া এবং রানী মুখার্জির বিয়ে হয়ে হ্যাঁ, গেছে। প্রত্যেক জার্নালিস্টকেই আমি একটা কথাই বলতে চাই, ওরা আগে ঠিক করে নিন বিয়েটা কবে হয়েছে, কোন বছরে। 2007-এ হয়েছে, 2009-এ হয়েছে, 2008-এ হওয়ার কথা ছিল হয়নি, নাকি 2012-তে হবে, নাকি 2011-তে হয়ে গেছে, আগে ওরা ঠিক করে না, কিন্তু এখানে লেখা তারপর আমি রয়েছে decide এটাও করব। 2011 সালেরই নভেম্বর 2011, যে রানী আর আদিত্যকে বিয়ে করতে চান না। বাহ, অসাধারণ। আপনি আপনি উত্তরটা পেয়ে গেলেন। ওরা নিজেরাই ঠিক করতে পারছে না যে এটা কি হচ্ছে, ওরাই ঠিক করতে থাকেন। তবে আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই এই বিষয়ের উপরই। আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করি যে মানুষ আমাকে এত ভালোবাসেন, ওরা আমার বিয়ে নিয়েও চিন্তিত। আর মেয়ের বিয়ে চিন্তা সবার কাছেই থাকে, আর আমি নিজেকে তাই এই দেশের মেয়ে বলে মনে করি, কারণ সবারই একটাই প্রশ্ন, রানী তুমি কবে বিয়ে করবে? আমারও ভালো লাগে এটা। আবার মাঝে মধ্যে মনে হয় যে বিয়েটা খুবই ব্যক্তিগত একটা ব্যাপার, যে কোনো মানুষেরই কাছে। মানে একটা ছেলে বা মেয়ে আদৌ বিয়ে করতে চায় কি চায় না, এটা একেবারেই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর আমি সবসময় বলি জন্ম, মৃত্যু, বিয়ে এই সব কিছু বিধাতা নিয়ে। যখন হওয়ার তখন ঠিক হবে। তো রানী, আপনার এই যে সেন্টিমেন্টাল দিকটা, হ্যাঁ। আর আপনি সবসময় নিজের ব্যক্তিগত জীবনটাকে ডিগনিফাইডলি হ্যান্ডেল করেছেন, হ্যাঁ। এই গুণটার আমি ভীষণই কদর করি। হ্যাঁ, থ্যাংক ইউ। আর এই নিয়ে আমি আর কোনো কথা বলবো না। থ্যাংক ইউ। কিন্তু পাবলিক আছে, জনতাও কিছু জিজ্ঞেস করতে চান, তাদের হ্যাঁ। প্রশ্নগুলো একটু শুনে নি। হ্যাঁ,
আপনাদের মধ্যে যারা প্রশ্ন করতে চান একটু হাত তুলুন, বলুন। বেলি ডান্সিং তো বেশ কঠিন। আপনি কিভাবে করলেন এটা? কোথা থেকে শিখলেন? ভীষণই ভালো একটা প্রশ্ন, কারণ ভীষণ পরিশ্রম করতে হয়েছে। আমি যখন শাকিরার ভিডিও দেখতাম তখন ভাবতাম যে উনি কি করে পেটটাকে নাড়াচ্ছেন, মানে এই নাচের টেকনিকটা কি? কারণ আমি যে নিজে ক্লাসিক্যালি ট্রেন্ড ডান্সার, ওড়িশি শিখেছি, কিন্তু বেলি ডান্সিং এমন একটা ডান্স ফর্ম, শুধু পেটটাই নড়ে, বাকি পুরো শরীরটা একদম স্থির থাকে, শুধু পেটটাই নড়ে, মানে পেটের মাসলগুলো নড়তে থাকে। সেটার জন্য কিন্তু সাংঘাতিক কনসেন্ট্রেশনের দরকার, মানে আপনার যে কোনো কোর মাসল রয়েছে ওটা দিয়ে নাচতে হয়, ওটাকেই মুভ করাতে হয়। মেহের বলে একজন দিল্লিতে আছেন, যার স্কুল আছে, সেখানে উনি বেলি ডান্সিং শেখান। বৈভবী আসলে ওনাকে হায়ার করেছিলেন, তো দিল্লি থেকে বম্বেতে এসে উনি আমাকে শেখাতেন বেলি ডান্সিং। উনি আমাকে সব টেকনিক শেখান, আর আমার 2-3 মাস সময় লেগেছিল এই টেকনিকগুলো শিখতে। কিন্তু আজকে দাঁড়িয়ে বুক ঠুকে বলতে পারি যে উনি আমাকে অফিসিয়ালি বেলি ডান্সারের খেতাব দিয়েছেন। হ্যালো ম্যাম, আমার নাম পল্লবী মুখার্জি। আরে আহ। মুখার্জি, দারুণ ব্যাপার তো। হ্যাঁ। ভাই ভাই, না বোন বোন। হ্যাঁ ম্যাম। আচ্ছা ম্যাম, যদি আপনি অভিনেত্রী না হতেন তাহলে কি হতেন? আপনার অ্যাকসেন্টটা ভীষণ মিষ্টি। থ্যাংক ইউ ম্যাম। যদি আমি অভিনেত্রী না হতাম তাহলে হয়তো কোলে দুটো বাচ্চা নিয়ে এখন আপনার সঙ্গে অডিয়েন্সে বসে কারো একটা ইন্টারভিউ শুনতাম।